সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টুথপেস্ট নিয়ে একটি গবেষণায় কিন্তু প্রকাশিত হয়েছে যে বেশ কিছু নমুনার মধ্যে মাইক্রোপ্লাস্টিকের কিছু জীবাণু বা আমরা যদি উপাদান বলতে পারি সেটি পাওয়া গেছে এবং এটি নিয়েই কিন্তু বর্তমানে বেশ আলোচনা চলছে এবং সমালোচনা চলছে এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু জনসাধারণের মধ্যে কিন্তু জেগে উঠেছে যে কেন আসলে এই মাইক্রোপ্লাস্টিক থাকবে টুথপেস্টে এবং এটা আসলে কতটুকু আমাদের মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আজ আমরা এই বিষয়গুলোই বিস্তারিত জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, ডিন ডেন্টিস্ট্রি অনুষদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যেমনটি প্রথমেই বলছিলাম যে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশে যে গবেষণাটি করা হয়েছে সেখানে কিন্তু পাওয়া গেছে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কিছু নমুনা। আপনার কাছে একটু জানবো প্রথমেই বিস্তারিত, তবে একটু মাইক্রোপ্লাস্টিকের ডেফিনেশনটা জানতে চাই। সাম্প্রতিককালে বাংলাদেশের টুথপেস্টে পাওয়া গেছে এবং সেই আলোচনাটা আসায় মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে বলে বেশি আলোচনায় এসেছে। সেই জন্য প্রথমে বলি যে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো মাইক্রোপ্লাস্টিক এরকম ছোট ছোট কণা, মানে এটা খালি চোখে দেখা যায় না, এরকম খুব ক্ষুদ্র কণা যেটা বাতাসে ভেসে বেড়ায়, খাদ্যদ্রব্যে, পানীয় সব কিছুতে মিশে যায়। এরকম যে অতি ক্ষুদ্র কণা যেটা খালি চোখে দেখা যায় না, এটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের, পলিইথিলিন হোক বা পলিভিনাইল হোক বা এই যে আমাদের বাজারজাতকরণ প্লাস্টিক দ্রব্য যা কিছু যেই ফর্মে থাকুক না কেন, যে নামে, সবগুলোর অতি সূক্ষ্ম কণা যেটা ডিগ্রেডেশন হয়ে খাদ্য, পানীয়, মাটি, বাতাস সব কিছুতে মিশে যায়। সেটা আমরা কখনো ইনহেল করি, কখনো আমরা খাই বা আমরা ইনটেক করি। ইনটেকটা আমরা খাদ্যদ্রব্য বা পানীয়ের মাধ্যমে করতে পারি অথবা ইনহেল বাতাসের মাধ্যমেও করতে পারি। এখন এই বিষয়টা হঠাৎ করে আলোচনায় আসলো এবং দেখলাম এটা নিয়ে অনেকে প্যানিকড এবং উদ্গ্রীব এবং ব্যাপক আলোচনা হলো। তা আমার মনে হলো যে দেশ চাঁদে গেছে তার এর পরের স্টেপে মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করে, যে দেশ মঙ্গল গ্রহে গেছে তার অন্য গ্রহের সন্ধান করছে, আর যেই দেশ তার এখনও স্যানিটারি ল্যাট্রিন এবং হ্যান্ড হাইজিনিক এনশিওর করতে পারে না, তারা যদি এখন মঙ্গল গ্রহ বাদ দিয়ে অন্য গ্রহ নিয়ে ভাবা শুরু করে, তাহলে বিষয়টা যেরকম আমাদের দেশে এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে এই অতি ভাবনা, বিশেষ করে টুথপেস্টে, এটা ওই রকম একটা ব্যাপার। কারণ আমাদের জনসাধারণ এখনও জানেই না যে মাইক্রোপ্লাস্টিকটা কেন ইউরোপ আমেরিকা কনসার্ন, কেন এটা আমাদের জন্য এখনও বড় কনসার্ন না। আমাদের বাতাস, আপনার ধারণা আছে আমরা যে এই যে প্রতি মুহূর্তে ঢাকা শহরে যে বাতাস ইনহেল করছি, এতে যে বায়ুমণ্ডলীয় যে ধূলিকণা, এই ধূলিকণার প্রতি গ্রামে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে? অ্যাভারেজে 1000-এর উপরে প্রতি গ্রামে। আর একটু ব্যস্ত এলাকা, ধরেন ফার্মগেট, কারওয়ান বাজার, ওইসব এলাকায় 2500-এর উপরে। আমরা যা কিছু খাই, যা কিছু ইনহেল করি, সব কিছুতে কোনো না কোনো মাত্রার মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা সামুদ্রিক লবণ খাবো, মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা যে বোতলজাত পানি খাই, মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা যে দৈনন্দিন জীবনে যে ধরনের প্লাস্টিক দ্রব্য ইউজ করছি, আপনি চাল, আমরা ভাত খাই না, এই চালে মাইক্রোপ্লাস্টিক আছে, গবেষণায় প্রমাণিত। আর শাকসবজি, এর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক আছে। তরল দুধ, মাইক্রোপ্লাস্টিক আছে, বিশেষ করে কাঁচা দুধ যেগুলো, গাভীর দুধ যেগুলো আমরা খাই। আমরা এই যে খাবার রাখি, সেই খাবারটা মাইক্রোওভেনে গরম করি। আমাদের বেশিরভাগ মানুষ তো এখনও ওইটাও জানে না যে প্লাস্টিকজাত কোনো কন্টেইনারে খাবারটা গরম করলে এই মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশে যায়। সেটা অনেকে করছে, ওই সচেতনতাটুকু আমরা করতে পারছি না এবং ওর মধ্যে হিউজ পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আমরা রেগুলার ডে বাই ডে আমরা নিচ্ছি। সেইখানে টুথপেস্টের মতো একটা জিনিস, সেইটা আমরা ব্রাশ করে কুলি করে ফেলে দিচ্ছি, যেটা আমরা খাচ্ছি না। কেউ কেউ এই প্রশ্নটাও তুলেছেন আমি একটা আমার লেখার ইয়েতে, কমেন্টে, যে শিশুরা তো অনেক সময় খেয়ে ফেলে। শিশুরা খেয়ে ফেলে যেটা, সেইটা এত অল্প পরিমাণে যে ওর থেকে বেশি আপনার শিশুকে আপনি প্রতিদিন বিভিন্ন খাবারে খাওয়াচ্ছেন। প্রতিদিন শিশু যে বাতাস নিচ্ছে তাতেও নিচ্ছে,
তারপরেও আপনার শিশুটা যেহেতু সুস্থ আছে, ওই মাইক্রোপ্লাস্টিক জনিত অসুস্থতায় পড়েনি, সুতরাং এইটুকুর যদি অ্যাক্সিডেন্টালি হয়েও যায় যে আপনার শিশু কিছুটা পেস্ট গিলে ফেললো, সে তো পুরাটাই প্রতিদিন গিলে ফেলে না, তাই এইটা নিয়েও উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কিন্তু তারপরও মাইক্রোপ্লাস্টিক সারা পৃথিবীতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে একটা কনসার্ন। কেন কনসার্ন? কারণ হলো গিয়ে গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরের ব্লাড, লিভার, লাং, ব্রেন সহ যে কোনো টিস্যু নিয়ে পরীক্ষা করলেই তার মধ্যে কিছু না কিছু মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এখন এই মাইক্রোপ্লাস্টিক কোনো একটা সময় যদি বেশি মাত্রায় হয়, তখন এটা কোনো রোগ তৈরি করতে পারে কি না, এটা নিয়ে গবেষণা চলছে। প্রাথমিক গবেষণা এখনো পর্যন্ত যেটা, সেটা এইটা একটু দীর্ঘমেয়াদী ক্রনিক বা স্বল্প মাত্রার প্রদাহ তৈরি করতে পারে শরীর টিস্যু লেভেলে। এইটা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সমস্যা করতে পারে, এরকম কিছু এমনকি এটা ইনফার্টিলিটিতে একটা প্রভাব ফেলতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। এই জায়গাটাই আমি আর একটু প্রশ্ন করতে চাই। এই যে যেমনটা আপনি ইনফার্টিলিটির কথা বললেন, আমরা কিন্তু কম বেশি কিছু গবেষণায় দেখেছি যে মাইক্রোপ্লাস্টিকের জন্য কিন্তু পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে, ইনফার্টিলিটির সাথে কিন্তু রিলেটেড। কিন্তু টুথপেস্ট নিয়ে আসলে এত আলোচনা সমালোচনা, আমি একটু কারেকশন করে দিই, এখনো পর্যন্ত কোনো গবেষণা পৃথিবীতে কনফার্ম করেনি যে মাইক্রোপ্লাস্টিকের কারণে ক্যান্সার হতে পারে। এমনকি মাইক্রোপ্লাস্টিকের কারণে এই ইনফার্টিলিটিও হতে পারে, এইটা এখনো প্রমাণিত না, এইটা এখনো ধারণা করা হচ্ছে, এখনো কনক্লুশনে আসে নাই। ফলে ইনফার্টিলিটির ওইখানে আপনার 10 নম্বরে গিয়ে হয়তো মাইক্রোপ্লাস্টিক পড়বে, তার আগে আপনার খাদ্যাভ্যাস, জীবনযাপন, আপনার শারীরিক অন্যান্য অনেক বিষয় যুক্ত আছে। সুতরাং এইটা কোনোভাবেই প্যানিক তৈরি করবার মতো কোনো উপাদানই না। এখন তারপরও তাহলে এটা নিয়ে কনসার্ন কেন, যে জিনিস এখনও সুনির্দিষ্টভাবে কোনো গুরুতর রোগ করতে পারে সেটা এখনও প্রমাণিত না, তারপর আমরা উদ্বিগ্ন কেন? বা ইউরোপ আমেরিকার কোনো দেশ কসমেটিক্স বা এই টুথপেস্ট বা এই ব্যবহার্য জিনিসে যেটা ইচ্ছাকৃতভাবে যোগ করা মাইক্রোপ্লাস্টিককে নিষিদ্ধ করেছে। আবার শব্দটা বলি ইচ্ছাকৃতভাবে যোগ করা, তার মানে অনিচ্ছাকৃতই যে বাতাসে, পানিতে, খাবারে অনেক কিছু, সেটা আমাদের হাত নাই অনেকাংশে এই মুহূর্তে ইনস্ট্যান্ট, কিন্তু ইচ্ছাকৃতভাবে যোগ করে আমি একটু ক্ষতিও যাতে না বাড়াই সেজন্য করেছে। করার কারণ হলো এই যে ধরেন টুথপেস্টের কথাই আবার আসি, যেহেতু এটা আলোচনা আসছে। টুথপেস্ট আমরা ব্রাশ করে মুখ ধুয়ে আমরা বেসিনে ফেলে দিচ্ছি, বা খালে বেলে যেখানে হোক আপনি কুলি করছি, তো আমরা ব্রাশ করার পরে কুলি করার পরে এইটা সরাসরি মুখের টিস্যুতে, দাঁতে, গামে, মাড়িতে কোথাও কোনো রোগ তৈরি করে এরকম কোনো এভিডেন্স নাই পৃথিবীতে। তাহলে কি হচ্ছে, এটা আমি ব্রাশ করার পরে কুলি করে যে ফেলে দিচ্ছি, তাহলে পানিতে মিশলো, সেই পানিটা ড্রেনের মাধ্যমে নদী, খাল, বিলে যাবে, সমুদ্রে যাবে। এইটা অক্ষয়। এই মাইক্রোপ্লাস্টিক যে কোনো ফর্মে এটার কোনো ক্ষয়লয় হয় না, বছরের পর বছর এটা থেকে যায়। তাহলে এই যে দীর্ঘমেয়াদী থেকে যাওয়া জিনিসটা, এটা সমুদ্রে যায়। সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া যায়, এমনকি নদী, নালা, খাল, বিলের মাছেও। হালদা নদীর মাছের উপরে গবেষণা হয়েছে, সেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তার মানে মাছ, কচ্ছপ, শামুক, এই বিভিন্ন সামুদ্রিক প্রাণী বা জলজ প্রাণী যারা, তারা এটা খায়। সেইটা তখন ওই মাছ, শামুক, ঝিনুক, কচ্ছপ যারা আমরা খাই, তাদের তাহলে শরীরে এটা ফুড সাইকেলে ঢুকে পড়লো শরীরের এর কিছু অংশ আমাদের টিস্যু লেভেলে আবার ইন্টারাপ্ট হবে, কোথাও কোথাও বাসা বাঁধবে, থেকে যাবে। ফলে ওই যে আমার ব্রেনে পাচ্ছে, আমার লিভারে পাচ্ছে, এইটা আমি যে এনগাল্প করছি, আমি যে ইনহেল করছি, সেগুলো কিন্তু শরীরে কোনো না কোনো মাত্রায় থাকে। ফলে এইটাকে যেন আমরা বাড়তে না দেই। এখন আমাদের দেশে বাজারে এখনও প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন উপাদান, প্লাস্টিকের কন্টেইনার, প্লাস্টিকের পানির জার, প্লাস্টিকের বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য রাখার কন্টেইনার, সেগুলি আমরা কিন্তু ম্যাক্রো জিনিস দেখে আমরা বাধা দিচ্ছি না বা নিজেরা ব্যবহার করা থেকে বিরত থাকছি না। আমরা ওই জাতি, আমরা লাফালাফি করছি মঙ্গল গ্রহের পরের গ্রহ নিয়ে। সেই জন্য যেটা ধরেন ইতিমধ্যে এটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত আরও কিছু দেশ, এরা কিন্তু এইটাকে নিষিদ্ধ করেছে।
ইচ্ছাকৃতভাবে কোনো উপাদানে টুথপেস্টে বা কসমেটিক্সে যেন মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা না হয়, সেটা নিষেধাজ্ঞা দিয়েছে। এর বাইরে এখন বাংলাদেশে যে টুথপেস্টে যারা গবেষণা করলো, ওরা কিন্তু এই কনক্লুশনটা দিতে পারে নাই যে এটা কি এই পেস্টে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা নাকি এনভায়রনমেন্টাল, যেখানে তৈরি করেছে ওইখানের বাতাসে মাইক্রোপ্লাস্টিক আছে, যে কন্টেনারে সাপ্লাই করছে সেটার ভেতরে যদি ফয়েল পেপার বা এই কন্টেনার থেকে মাইক্রোপ্লাস্টিক এখানে অ্যাড হবে সেরকম বৈজ্ঞানিক ব্যবস্থা না থাকে, যেটা খাবারে আপনার দেখবেন যে অনেক সময় ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে দিচ্ছে সেফটির জন্য, এরকম ব্যবস্থা যাদের না থাকে সেখান থেকে আসতে পারে। কিংবা এটার যে বিভিন্ন উপাদান র ম্যাটেরিয়াল যেটা আমদানি হয়েছে বা যেটা ব্যবহার করছে সেইখান থেকে কিনা। এক সময় কিন্তু টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে সারা পৃথিবীতেই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার হতো। ইউরোপ আমেরিকা যারা নিষিদ্ধ করেছে, ইউজ হতো বলেই তো, ইচ্ছাকৃতভাবে ইউজ করা হতো বলেই তো নিষেধাজ্ঞা দিয়েছে যে এটা আর করো না। কেন করা হতো? আমরা একটু চকচকে সাদা মসৃণ দাঁত চাই। এই ব্রাশটা করার সময় এই যে এটাকে দাগ ময়লা দূর করার জন্য যে অ্যাব্রেসিভ, সেই হিসেবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। হোয়াইটেনিং এর একটা পার্ট, হোয়াইটেনিং, দাঁতটা একটু ঝকঝকে লাগে, মসৃণ লাগে, পলিশড লাগে ওই এটা দিয়ে ব্রাশ করলে। এটা মানুষ চায়, মানুষের চাহিদা। এরপর হচ্ছে গিয়ে কিছু উপাদান আছে যেটার আপনার সাস্টেইন রিলিজ দরকার হয়, ফ্লেভারিং এজেন্টেটর, সেইখানে মাইক্রোপ্লাস্টিকের কিছু রোল আছে, এইসব কারণে ব্যবহার করা হয়। এইটার অল্টারনেটিভ উপাদানও আছে। সেটা ধরেন আপনি হাইড্রেটেড সিলিকা ব্যবহার করে কেউ, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে কেউ, সোডিয়াম বাইকার্বনেট, এরকম বিভিন্ন আরও কিছু উপাদান আছে, এই যে বেকিং সোডা কেউ ইউজ করে। এখন সেইটা ওই সব দেশে ইউজ করছে। আমাদের দেশের এই যে টুথপেস্টগুলা, তারা কিন্তু গায়ে কেউ লিখে দেয় নাই তারা মাইক্রোপ্লাস্টিক ইউজ করছে। যারা গবেষণা করেছে তারা বাজার থেকে যে স্যাম্পলগুলি নিয়েছে, তাদের গবেষণাটা ত্রুটিপূর্ণ ছিল বলে ইতিমধ্যে যারা গবেষক তারাই বলছেন যে এইটা বাজার থেকে যে স্যাম্পল কালেকশন করা হয়েছে সে তারা শুধু একটা ব্যাচ নিয়েছে না একাধিক ব্যাচ নিয়েছে। তারা সব কোম্পানি, বিভিন্ন কোম্পানিগুলো একবার একটা করে কালেক্ট করলো, তারা পরীক্ষা করলো 6 গ্রামের মধ্যে, সেটাকে 100 গ্রামের মধ্যে ক্যালকুলেট করে দেখালো। তারা এই যে 34টা মানে 19টা ব্র্যান্ডের 34টার যে নিল, এর মধ্যে সবগুলোকে তারা এই মানে একদম যথাযথ যে পদ্ধতিতে গবেষণা করলে এই মাইক্রোপ্লাস্টিকটা আপনি ধরতে পারবেন সেভাবে করলো মাত্র 6টা সম্ভবত। বাকি সবগুলো তারা কি করলো, এটা নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলো। এরপরে এই কণাগুলোর কালার কি, সাইজ কি, কত সাইজের কতটা পেল, তারপর এইটা কিভাবে সে বুঝলো যে এইটা কি ইচ্ছাকৃতভাবে যোগ করা নাকি এনভায়রনমেন্টাল কজ বা প্রসিডিউরাল কারণে ঢুকে পড়েছে, সেই বিষয়ে কথা নাই। ইউরোপ, আমেরিকা, চায়না, বিভিন্ন দেশে কী মাত্রার মাইক্রোপ্লাস্টিক থাকে সেই তুলনায় আমার দেশের এইটা পরিমাণে বেশি না কম, এটা উদ্বেগের কারণ কিনা সেই তথ্য নাই। এরকম অনেক ল্যাকিং আছে। বেসিক্যালি এটা একটা রিসার্চ হয় নাই, সার্চ হয়েছে। যেহেতু আপনি বললেন যে এই গবেষণাটা আপনি দিয়ে ফেসবুক গুগলে গিয়ে বা চ্যাটজিপিটিতে গিয়ে অনেক কিছু সার্চ করে আপনি পান না, এরকম সার্চ রেজাল্টের মতো এটা একটা রেজাল্ট হয়েছে আমার ধারণা। এটা রিসার্চ হয়নি। রিসার্চ হইলে তার আপনার ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনাকে উল্লেখ করতে হবে, তার এইখানে বৈজ্ঞানিক যা যা পদ্ধতি আছে সবগুলোর প্রয়োগ, সেটা নিয়ে এখন গবেষকরাই প্রশ্ন তুলছেন। কিন্তু তারপরে এই ধরনের গবেষণা হওয়া দরকার। এবং যেহেতু ইউরোপ, আমেরিকা এই টুথপেস্টের এটা ব্যবহার নিয়ে তারা কনসার্ন এবং নিষেধাজ্ঞা দিয়েছে, আমাদেরও ওই দিকে যেতে হবে, নীতিমালা করতে হবে, যেহেতু কোনো নীতিমালাই নেই। কিন্তু তার আগে ব্র্যান্ড নেম উল্লেখ করে আপনি বাংলাদেশের 25টার মধ্যে আপনাকে 23টাকে আপনি 22টাকে মাইক্রোপ্লাস্টিক আছে বলে আপনি যে প্যানিক তৈরি করলেন, আর বিদেশি 5টার মধ্যে 4টায় নাই বলে যে রিপোর্টটা দিলেন, এইটা আমাদের সন্দেহের উদ্রেক করে। এবং আমার লেখার পেছনে ভীতি সঞ্চার করেছে। এবং আমার লেখার পেছনের মূল উদ্দেশ্যটা ছিল, এটা গবেষণা, একটা গবেষণা দিয়ে এটা সিদ্ধান্ত আসা যায় না, আরও গবেষণা করতে হবে,
বিএসটি উদ্যোগ নিয়েছে, বিদেশে স্যাম্পল পাঠিয়েছে, কিছু কিছু কোম্পানিও বিদেশে স্যাম্পল পাঠিয়েছে বলে জেনেছি। সেগুলি রিপোর্ট আসুক, আরও গবেষণা হোক, তার আগেই আপনি দেশের একটা শিল্পকে ধ্বংস করার মতো একটা রিসার্চের নামে একটা রেজাল্ট আপনি পাবলিশ করে প্যানিক তৈরি করে দিলেন। এখন যদি এটা প্রমাণিত হয় যে এইটা ইচ্ছাকৃতভাবে যোগ করা মাইক্রোপ্লাস্টিক না, তখন কি হবে? সেই সাথে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে স্টেটমেন্ট দেওয়া ছিল, এই দুটো নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো, কেননা আমাদের উদ্দেশ্য কিন্তু এই অনুষ্ঠানের যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক তৈরি করা নয়, বরং সচেতন করা, যেন ভীতি সঞ্চার না হয়। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির আগে আমরা বলছিলাম যে এই যে গবেষণার ফলাফল, যেটি নিয়ে আসলে এত সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং সেটির ভিত্তিতে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় একটা খুব বোল্ডলি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেটি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ওইটা বলার আগে আমি বিরতির আগে যে বিজ্ঞান ভিত্তিক গবেষণা হয়েছে কিনা এটা নিয়ে আমাদের একজন গবেষক, আনাম আহমেদ নামে একজন গবেষক, উনি একটা লেখা দিয়েছেন, সেটার একটু কি ফাইন্ডিংসটা আপনাকে শোনাই। বলছে এটার অসঙ্গতি কী আছে এবং সতর্কতা কি দরকার ছিল। বলছে যে শুধুমাত্র 3টি নমুনায় এফটিআইআর নিশ্চিতকরণ করা হয়েছে, অথচ 26টি নমুনায় 76.5% মাইক্রোপ্লাস্টিক আছে বলে দাবি করলো। শুধু চাক্ষুষ শনাক্তকরণ দিয়ে মাইক্রোপ্লাস্টিকে সেলুলোজ, রঞ্জক, লবণ ও অন্যান্য ধ্বংসাবশেষ থেকে নির্ভরযোগ্যভাবে আলাদা করা যায় না, যেটা তারা করেছে। কোনো প্রসিডিউরার ফিল্ড এয়ার ফিল্টার বা রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক রিপোর্ট করা হয়নি। কোনো রিকভারি পরীক্ষা বা অ্যানালাইটিক্যাল মেথড ভ্যালিডেশন উপস্থাপন করা হয়নি। প্যাকেজিং, ল্যাবরেটরি পরিবেশ, রিয়েজেন্ট বা হ্যান্ডলিং থেকে সম্ভাব্য দূষণ মূল্যায়ন করা হয়নি। কণার আকার, আকৃতি, রং রিপোর্ট করা হয়নি। শুধু 6 গ্রাম টুথপেস্ট বিশ্লেষণ করা হলেও ফলাফল 100 গ্রাম প্রতি কণায় রূপান্তর করা হয়েছে। কোনো কনফিডেন্স ইন্টারভ্যাল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা অনিশ্চয়তার অনুমান রিপোর্ট করা হয়নি। শনাক্তকৃত পলিমারগুলো ইচ্ছাকৃতভাবে যোগ করা উপাদান নাকি এটা অনিচ্ছাকৃতভাবে এনভায়রনমেন্টাল বা প্রসিডিউরাল যেটা বলছিল উপাদান, সেগুলো নাই। এরকম আরও অনেক ল্যাকিং আছে। কথা হলো, যখন মনে হলো যে এই রিপোর্টটা আসার পরে নানান দিক থেকে, যেহেতু আমি ডেন্টিস্ট্রির মানুষ আর মিডিয়ার কারণে একটু পরিচিত, ফলে আমাকে অনেকে নক করতে শুরু করলো, প্রশ্ন করছে, টেক্সট করছে, কল করছে, দায়বদ্ধতার দিক থেকে, কল করছে, ভাই এই কী অবস্থা, তাহলে কি টুথপেস্ট ব্যবহার করব, কোনটা ব্যবহার করব, হ্যাঁ হ্যাঁ আমি তো এইটা ব্যবহার করতাম। তাদের এই যে প্যানিকড অবস্থা, সেটা আমি ফিল করছিলাম। তখন মনে হলো এই জনে জনে কয়জনকে আমি ফোনে বা টেক্সটে উত্তর দিব, তা আমি একটা লেখা দিই। তখন মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে আমি একটু খোঁজ খবর নিলাম, বিভিন্ন গবেষণাপত্র ঘাটলাম যে পৃথিবীর কোন কোন দেশে কী অবস্থায় আছে, এবং মনে হলো যে টুথপেস্টের থেকে প্রতিদিন বেশি মাইক্রোপ্লাস্টিক আমরা নিচ্ছি যে টুথব্রাশটায় যেটা প্লাস্টিকের তৈরি আমরা প্রতিদিন ফ্রিকশন হচ্ছে। তখন মনে হলো যে এটা মাইক্রোপ্লাস্টিক জনস্বাস্থ্যে এবং পরিবেশে ক্ষতিকর প্রভাব রাখছে, এটা তো অনেক আগে থেকে আলোচিত বিষয়। প্লাস্টিক রাখছে, মাইক্রোপ্লাস্টিক রাখছে, সেটা কমাতে হবে। কিন্তু টুথপেস্টের কারণে ঝুঁকি কতখানি বাড়ছে সেটা একটা মূল্যায়নের বিষয়। আমার পড়ালেখা করে রিসার্চ পেপার টেপার ঘেটে মনে হইলো যে একটু অতিরঞ্জিত করা হয়েছে, এবং এর মধ্যে কোনো অন্য ইন্টেনশনও থাকতে পারে যেটা আমার দেশীয় শিল্পকে ধ্বংস করছে। যদি এইখানে যেহেতু নীতিমালা নাই, এখন বিএসটির দায়িত্ব, সরকারের দায়িত্ব এটা গবেষণা করা, আরও গবেষকদের দায়িত্ব বিশ্ব গবেষণা এগিয়ে আসা এবং একটা গাইডলাইন তৈরি করা, সেই গাইডলাইন মোতাবেক আমাদের টুথপেস্ট কোম্পানিগুলোকে সেই ফর্মুলায় নিয়ে আসা। কিন্তু তার আগে ব্র্যান্ড নেম উল্লেখ করে দেশের 25টার মধ্যে 22টাকে আপনি মাইক্রোপ্লাস্টিক আছে বলে যে প্যানিকটা তৈরি করলেন, এটা দূর করা দরকার। তখন আমি এই একটা স্ট্যাটাস ফেসবুকে দিলাম, দেওয়ার পরে বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইনে এটা পাবলিশ করলো এবং ওরা একটা ফটো কার্ড করলো। এই আমার ধারণা, আমার রাজনৈতিক অবস্থানের কারণে, বক্তব্যের কারণে, কিংবা যারা আমাকে আমার বক্তব্য গ্রহণ করেন না, এরকম একটা গ্রুপ তো আছেই সবসময়, যে কোনো সুযোগ পেলেই তাদের হামলে পড়তে হবে।
এইরকম আছে, আবার কেউ না বুঝেও হতে পারেন যে তারা আসলেই মনে করেন বাংলাদেশে তো আপনার আসলেই তো এক অদ্ভুত এক দেশ, এখানে আত্মহত্যাপ্রবণ জাতি আমরা। না হলে পৃথিবীর অন্য কোনো জাতি পাবেন না যেখানে নিজের খাদ্যদ্রব্যে নিজে বিষ মিশিয়ে খাচ্ছি। আমাদের সকল রকমের খাদ্যদ্রব্যে কোনো না কোনো উপাদান আমরা পাচ্ছি যেটা বিষ, সেটা আপনার প্রিজারভেটিভ আকারে হোক, সেটা কালারিং এজেন্ট আকারে হোক, সেটা আমরা মিশাচ্ছি অবলীলে, এবং সেটা নিয়ে আইন আছে, শাস্তিযোগ্য অপরাধ আছে, তারপরে শাস্তি হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা গেঁথে আছে সঙ্গত কারণে যে আমাদের দেশের ব্যবসায়ীরা সৎ না, আমাদের দেশের এরা এরকম জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মেশায়, সুতরাং এটা হইতে পারে। অতএব টুথপেস্টে দেখো প্রতিদিন ব্রাশ করব, সেই টুথপেস্টটা পর্যন্ত এরকম আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মেশাচ্ছে, এই রাগটাও কারো আছে। ফলে ওই বদ্ধমূল ধারণা এবং সেটা সঙ্গত, পাশাপাশি কারো কারো এই যে মানে হেট্রেট স্পিচ ছড়াতে পছন্দ করে, অথবা আপনাকে পছন্দ করলো না, আপনাকে একটা ট্যাগ দিয়ে দিল, সেরকম নানান গ্রুপ মিলেই হয়তো দেখলাম অনেকে এরকম বলা শুরু করলো যে জাজমেন্টাল হয়ে গেল যে আমি টুথপেস্ট কোম্পানি থেকে টাকা খেয়েছি, কত টাকা খেয়েছি, পকেটে কত আছে, কোন কোন দেশের ভিসা টিকিট পেয়েছি। আমরা এক্ষেত্রে একটু বলতে চাই যে আপনার মতো এরকম অনেক বিশেষজ্ঞরা কিন্তু তারা এই একই স্টেটমেন্ট দিয়েছে যে সেটা আসলে সরাসরি অতটা মুখের ক্ষতি করছে না। হ্যাঁ, অনেকেই দিয়েছে। আমি প্রথম দিকে দেওয়ার কারণে প্রথম যেদিন এটা আসলো রিপোর্টটা, ওই দিনই দু একটা পত্রিকা নক করলো এবং আমার ইন্টারভিউ নিল, সেগুলো আসলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমনকি পরের দিন পরে যখন আমার ফেসবুক স্ট্যাটাসটা একটু ছোট অসম্পূর্ণ ছিল, সেটা বিজনেস স্ট্যান্ডার্ড পাবলিশ করলো, পরে ইত্তেফাকে আমার একটা লেখা চাইলো এবং ডিটেইল একটা লেখা ইত্তেফাকে দিয়েছি আমি, যেটা পরের দিন পাবলিশড হয়েছে। এখন এই যে আমার ধারণা যে যারা এই কমেন্টগুলো করছেন তারা অনেকে আমার ধারণা এই বিজ্ঞানভিত্তিক গবেষণা ঘেটেও দেখেন না, তারা আমার লেখাটাও হয়তো পুরো পড়েননি। তারা ফটো কার্ডের শুধু ওইটুকু যে টুথপেস্ট দিয়ে যে আপনি ব্রাশ করে এটা কুলি করে ফেলে দিচ্ছেন, এটা তো আপনি খাচ্ছেন না, সুতরাং এইটা আর এর দ্বারা কোনো সরাসরি রোগ হয় মুখে বা দাঁতে এরকম কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নাই, তাই আপনি আতঙ্কিত না হয়ে দেশি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। এই কথাটা লিখেছি আমি এবং এখনও আমি মিন করছি এটাই, আনলেস অ্যান্ড আনটিল আরও অনেক গবেষণা দ্বারা এবং যথাযথ প্রতিষ্ঠান দ্বারা এটা প্রমাণিত না হয় যে টুথপেস্টে কী পরিমাণ প্লাস্টিক কণা আছে, মাইক্রোপ্লাস্টিক আছে, এবং সেটা স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতি করে নাকি ইনডাইরেক্ট ওয়েতে পরিবেশের ক্ষতি করে, এইটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি আমার অবস্থানে অটল আছি থাকব এবং আমি নিজে আমার দেশি টুথপেস্ট ব্যবহার করি। কারণ আমার দেশের এই শিল্প অনেক ভালো করছে। আপনি একটা শিল্পকে ধ্বংস করবেন এরকম একটা রিপোর্ট দিয়ে, এবং আমি দাবি করব যে এইটার যথাযথ বিদেশের ল্যাবে বা দেশি বিভিন্ন জায়গায় যে গবেষণা হচ্ছে, যদি যারা এই গবেষণাটা করে এই দেশি শিল্পের ক্ষতি করলো তাদের উদ্দেশ্য কি সেটা তদন্ত হওয়া দরকার, এবং যদি এটা ভুল প্রমাণিত হয় এবং এই প্যানিক তৈরি করবার জন্য তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। না হলে যখন তখন আজকে ওই কোম্পানিকে আমার পছন্দ না, অন্য তাদের আছে না, বিজনেস প্রতিদ্বন্দ্বী আছে না, কম্পিটিটর আছে না, এক কোম্পানি আর এক কোম্পানির বিরুদ্ধে অর্থ বিনিয়োগ করে এরকম একটা রিপোর্ট করে তাদের ড্যামেজ করে একই সাথে কিন্তু বিএসটিআই তাদের পক্ষ থেকে কিন্তু বলেছেন যে এটা পুনর্গবেষণা করা হোক। এইটা আদালত থেকেও একটা নির্দেশনা আছে যে এটা খতিয়ে দেখার জন্য বিএসটিআই সেটা আমলে নিয়েছে এবং বিএসটিআই স্যাম্পল বিদেশে পাঠিয়েছে। কিন্তু আমার এইটাও দাবি থাকবে, যে জিনিস আমার পরিবেশের ক্ষতি করে, যে জিনিস ইনডাইরেক্টলিও হলেও ক্ষতি করছে, ডাইরেক্টলিও ক্ষতি করছে, সেই জন্য প্লাস্টিকজাত দ্রব্য, মাইক্রোপ্লাস্টিক, এটাকে কমিয়ে আনার জন্য বিষয়টা যেহেতু আলোচনা উঠেছে, সরকার খতিয়ে দেখে উন্নত রাষ্ট্রগুলো এ বিষয়ে যে গাইডলাইন ফলো করছে, আমাদেরকে এখন ওই গাইডলাইনের দিকে যেতে হবে যাতে ভবিষ্যতে না হয়, এবং এই কোম্পানিগুলো সেটা মেনে নেবে। ধরেন এই মাইক্রোপ্লাস্টিক ইউজ না করে সে যদি হাইড্রেটেড সিলিকা বা অন্য উপাদান ইউজ করে, হয়তো একটু খরচ বাড়বে, একটু খরচ বাড়লেও যারা বিদেশি টুথপেস্ট কিনছে না অনেকে, সুতরাং একটু খরচ বাড়লেও আমরা যেন স্বাস্থ্যসম্মত ভালো জিনিসটা ব্যবহার করতে পারি, সেটা তো আমাদের অধিকার। কিন্তু এইটা নিয়ে এত বেশি প্যানিক তৈরি না করে ঘাটাঘাটি প্রয়োজনীয় আমি দেখছি না।
প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ব্যবহারে আমরা সরাসরি যে মাইক্রোপ্লাস্টিক যে উপাদানগুলো থেকে নিচ্ছি সেখানে যেন আমরা সতর্ক হই। আমরা সামুদ্রিক লবণ, এই লবণ আমাদের প্রচুর মাইক্রোপ্লাস্টিক আমরা গ্রহণ করছি। আমরা এই যে বোতলজাত পানি এইটা আমরা আধুনিক হচ্ছি, আধুনিকতার কিছু বাই প্রোডাক্ট হচ্ছে গিয়ে কিছু ক্ষতিকর উপাদান ঢুকে পড়ে। প্রযুক্তি আমাদের বলে না যে বেগ দেয়, বিজ্ঞান আমাদের বেগ দেয়, আবেগ কেড়ে নেয়, একটা উপকার করলে আরেকটা ক্ষতি করে না। প্রযুক্তি আমাদের জীবনযাপনকে অনেক সহজ যেমন করে, প্রযুক্তির কারণে আমাদের স্বাস্থ্যগত পরিবেশগত অনেক ক্ষতি হয়। এটা আমাদের রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে মেনে নিতে হয় অনেক সময়, কিন্তু যেটা অ্যাভয়েড করা সম্ভব সেটা অ্যাভয়েড করা দরকার। আমার বরং মনে হয় উই শুড বি মোর ফোকাসড অন যে আমাদের খাদ্যদ্রব্যে যে ভেজাল যুক্ত হয়, আমাদের ফুড সেফটি, আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড ভ্যালু সম্পর্কে বেশিরভাগ মানুষ ধারণা রাখে না। হাতটা যে ভালোভাবে ধোয়া দরকার, কতক্ষণ ধোয়া দরকার, কখন কখন ধোয়া দরকার সেটা আমরা জানি না। আমাদের এই বেসিক জায়গাগুলো অবশ্যই উন্নত করতে হবে, পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক যে আরেকটু অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো গ্রহণ করতে হবে। কিন্তু ওইটা নিয়ে আমরা বেশি মাতামাতি করে পড়ে থাকলে আমাদের ক্ষতি ছাড়া লাভ করব না। শিল্প বাণিজ্য মানুষকে আতঙ্কগ্রস্ত করা, যে জিনিসটা আমরা চাইলেই পারি যে আমি ব্যবসা করব, কিন্তু এই ব্যবসায় এমন কোনো কালারিং এজেন্ট বা এমন কোনো কেমিক্যাল যোগ করব না, প্রিজারভেটিভ ইউজ করব না যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতি। কারণ আমি আজকে মনে করছি আমার এই প্রোডাক্টটা তো আমার সন্তান খাবে না, আমি ব্যবসা করছি আরেকজন সন্তান খাবে, কিন্তু সব সন্তান প্রোডাক্টই তো আমি তৈরি করি না, আমার আবার আরেকজনের তৈরি প্রোডাক্ট কিন্তু হচ্ছে না, সে একই কথা মনে করে সে আবার মিশিয়ে দিবে ভেজাল, সেই ক্ষতিকর উপাদানটা আমার সন্তান খাচ্ছে। আলটিমেটলি আমরা সবাইকে বিষ খাওয়াচ্ছি, ওইখান থেকে উঠে আসা দরকার। আমার ঢাকার বাতাস আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স বের হয়, মাঝে মাঝে যে রিপোর্ট আসছে, বায়ু দূষণের ক্ষেত্রে ঢাকার বাতাস কখনো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4-এর নিচে কখনো যেতে দেখি না। তাহলে এই বাতাস দূষণ আমরা করছি না? আমরা এই বাতাসে যে উপাদান ফ্যাক্টরি থেকে, গাড়ি থেকে, বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজের মাধ্যমে আমরা যে বায়ু দূষণ বাড়াচ্ছি, গবেষণা কিন্তু বলছে যে এগুলো মনুষ্য সৃষ্ট কিন্তু পলিউশন। হ্যাঁ, পলিউশন। সেখানে মনোযোগ দিচ্ছি না আমরা প্রত্যেকে। অনেকে এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে কথা হচ্ছিল, তখন কেউ এরকম বলছিল যে ছেলেটি এক সিগারেটের আগুন দিয়ে আরেক সিগারেট ধরায়, সে সিগারেট টানতে টানতে এই ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে জীবনটা শেষ করে দিল। জি, এই যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এত কথা হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক আসলে মুখের কতটা ক্ষতি করতে পারে সেটি জানার চেষ্টা করব। তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন একটু আপনার কাছে জানবো যে এই যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এত কথা হচ্ছে, সেটি আসলে মুখের কতটা ক্ষতি করতে পারে যদি টুথপেস্টে পরিমাণের থেকে একটু বেশি থাকে? আমি এটার উত্তর আগেও দিয়েছি, কিন্তু স্পেসিফিক আবার বলি। সেটা হচ্ছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক যদি থাকেও, সেই মাইক্রোপ্লাস্টিক সরাসরি মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো গবেষণা এখনও প্রমাণ করতে পারেনি। সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করা যায়। কিন্তু এইটা আমি যদি মাইক্রোপ্লাস্টিক থাকে, অল্পই থাকুক, সেই অল্পটাও আমি ব্যবহার করে কুলি করে ফেলে দিচ্ছি, সেটা পানিতে মিশে পরিবেশে ফুড সাইকেলে ঢুকে পড়ছে, নদী নালা খাল বিলে যাচ্ছে, সেটা জলজ প্রাণী খাচ্ছে, আবার সেটা আমরা খাচ্ছি। সেই মাইক্রোপ্লাস্টিকটা গিয়ে আমার এই মুখে ব্যবহার করে কুলি করে ফেলে দিলাম ঠিকই, ঘুরে ফিরে আবার আমার শরীরে এসে আমার হয়তো লাংস, লিভার বা আমার ব্রেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে এসে একটু একটু করে জমা হচ্ছে। যেহেতু অন্যান্য যেগুলো আমার অ্যাভয়েড করার উপায় নাই সেই সবভাবে ঢুকে পড়ছে, কিন্তু যেখানে আমার সুযোগ আছে আমি একটু সতর্ক হলে করতে পারি, সেই বিবেচনায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উন্নত বিশ্ব যেহেতু ব্যবহার না করবার অঙ্গীকার করেছে, নিষেধাজ্ঞা আরোপ আছে, বাংলাদেশ সরকারের উচিত হবে গবেষণার ভিত্তিতে এটা ফাইন্ড আউট করা এবং উন্নত বিশ্বগুলার টুথপেস্ট এবং কসমেটিক্সে
এটা কিন্তু বিভিন্ন সময় দেওয়া আছে যে এই প্রোডাক্টে এত দিনের মধ্যে এই মাত্রায় নামিয়ে আনতে হবে। তো সেরকম বাংলাদেশ যেহেতু অনেক দেশে বিষয়ে গাইডলাইন তৈরি করা আছে, খুব পরিশ্রমের কাজ না, অন্য দেশি একটা গাইডলাইন নিয়ে আমাদের দেশের উপযোগী করে সেরকম একটা গাইডলাইন দিয়ে ইমপ্লিমেন্ট করা যে বাংলাদেশের টুথপেস্ট কোম্পানিগুলো মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার করতে পারবে না ইচ্ছাকৃতভাবে, এবং যা যা উপাদান ব্যবহার করে টুথপেস্টের প্যাকেটের গায়ে সব পরিমাণ সহ উল্লেখ থাকতে হবে। এইটা আরও বড় সমস্যা হইল আপনি দেশি টুথপেস্টের জন্য এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে অহেতুক আতঙ্কে ভুগছেন, বিদেশি টুথপেস্ট বাংলাদেশে তো অনেক নকল আসে। আমরা অনেক সময় মেডিকেটেড কিছু টুথপেস্ট বিদেশি অনেক সময় চিকিৎসার প্রয়োজনে প্রেসক্রাইব করি, সেই টুথপেস্টটা আমরা তখন স্পেসিফিক করে বলে দেই যে আপনার লোক কেউ যদি ওই দেশে থাকে ওখান থেকে পাঠাতে বলেন, আপনি যদি যান তাহলে নিয়ে আসতে পারেন, এই দেশ থেকে আপনি বেশি টাকা দিয়ে কিনবেন কিন্তু আপনি আসল পাবেন না নকল পাবেন সেটা আপনি বুঝতে পারবেন না। এটা তো আপনি কসমেটিক্সের ব্যাপারে নিশ্চয়ই আপনার ভালো অভিজ্ঞতা আছে, আপনি জানেন যে কসমেটিক্স প্রোডাক্টও তো বড় বড় নামকরা ব্র্যান্ড কোম্পানিতে অভিযান চালিয়ে নকল পণ্য পাওয়া গেছে। সুতরাং দেশি সাধারণ যে টুথপেস্ট এগুলি নকল হয় না, কারণ এগুলো আমাদের দেশে এবং তুলনামূলক কম খরচে, বিদেশি প্রোডাক্ট যেহেতু এখানে দাম বেশি এবং প্রফিট বেশি করতে পারবে, ওগুলোর নকলটাও বেশি হয়। ফলে আপনি এই অহেতুক আতঙ্ক করে এই একটা অপ্রমাণিত রিপোর্টের ভিত্তিতে আপনি দেশি টুথপেস্ট ব্যবহার বাদ দিয়ে বিদেশিতে ঝুঁকবেন, এক হলো দেশের আর্থিক ক্ষতি করছেন, দেশের শিল্প ধ্বংস করছেন, আর নিজে যে লাভবান হচ্ছেন তার কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে আপনি কিন্তু বলছিলেন যে এই যে দেশীয় টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সেটি দেশের বাইরে পাঠানো হয়েছে পুনর্গবেষণার জন্য, পুনর্পরীক্ষার জন্য। আপনার কাছে কি মনে হয় যে এই স্টেটমেন্ট আসলে কতদিনের মধ্যে আমরা পেতে পারি? কেননা জনসাধারণের মধ্যে যে ভীতিটা তৈরি হয়েছে সেটা তো আসলে দূর করা উচিত হবে সরকারের তরফ থেকে এটা তাড়া দিয়ে দ্রুত আনা, কারণ সরকারেরও তো দায়িত্ব হচ্ছে একই সঙ্গে দেশের জনস্বাস্থ্য রক্ষা করা, পরিবেশ রক্ষা করা, পাবলিক যে প্যানিক বা যে আতঙ্ক তৈরি হয় সেটা দূর করা, এবং শিল্প রক্ষা করা, অর্থনীতি রক্ষা করা। এই সবগুলোর দায়িত্ব কিন্তু আলটিমেটলি গিয়ে ব্যক্তি পর্যায়ে আমাদের আছে, সোসাইটির আছে, কিন্তু সবচেয়ে বড় যে দায়টা সেটা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের। সেই দপ্তরটা হচ্ছে এই ক্ষেত্রে বিএসটিআই। তো যেহেতু বিএসটিআই উদ্যোগ নিয়েছে এবং আদালতের একটা নির্দেশনা আছে, তারা পাঠিয়েছে স্যাম্পল, খুব দ্রুত আসুক, এবং আসার পরে এটা যদি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় সেই ক্ষেত্রে সেটা নিরোধ করা, এবং একটা গাইডলাইন আমি দাবি আবারও করছি সরকারের কাছে যে আমাদের তো প্রতি ক্ষেত্রে এগোতে হবে, আধুনিক হতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন দরকার। এই যে এত রোগ ব্যাধি, নন কমিউনিকেবল ডিজিজ যেটা বা অসংক্রামক রোগ বলি আমরা, এটা যে বেড়ে যাচ্ছে, এত মৃত্যু, এত বার্ডেন, এত অসুস্থতা, এত টাকা খরচ, এইটা শুধু সচেতনতা দ্বারা অনেকখানি কমানো সম্ভব। সেই ক্ষেত্রে সরকার, যেহেতু এই সরকার এসেই তারা বলেছে যে ইংল্যান্ডের আদলে বাংলাদেশের ব্রিটেনের আদলে স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু আধুনিক করা, সেটাকে আপনার এই নন কমিউনিকেবল ডিজিজ কীভাবে কমানো যায়, মানুষকে স্বাস্থ্য সচেতন করা, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া, এইটা ভালো উদ্যোগ। সেই হিসেবে আমি প্রত্যাশা করি এরা জনস্বাস্থ্যের জন্য যে জনসচেতনতা দরকার, আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, আমরা ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, ফিজিক্যাল এক্সারসাইজ নাই, স্বাস্থ্যসম্মত জীবনযাপন নাই, মেন্টাল স্ট্রেস নিচ্ছি, আবার আশা করব সুস্থ থাকবো। আমরা আমাদের বিষয়টা আরেকটু বিস্তারিত আমার মনে হয় জানা উচিত বা কথা বলা উচিত যে স্বাস্থ্যনীতি তো অনেক রয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি, সরকারের কথা যদি বলি, সেই জায়গাটা কিন্তু তারা প্রপারলি কাজ করতে পারে না, যার জন্য কিন্তু স্বাস্থ্যসেবার উপরে মানুষের আস্থাটা কিছুটা কম। কেন কম সেই উত্তরটাই জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। যেমনটি বিরতির আগে বলছিলাম যে এই যে স্বাস্থ্যসেবা, সেটির উপরে কিন্তু মানুষের আস্থাটা অনেকটাই কম। স্বাস্থ্য নীতি হচ্ছে, নতুন সরকার এসেছে, নতুন সরকার কিন্তু একই নীতির কথাই বলছে যে যতটুকু পারে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এবং আমরা সকলেই কিন্তু আসলে
প্রত্যাশা করি যে এই বাস্তবায়নগুলো খুব চমৎকারভাবে হবে এবং আপনি নন কমিউনিকেবল যে ডিজিজগুলোর কথা বলছিলেন সেগুলোর উপরেও কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। একটু জানবো এই বিষয়ে আপনার মতামত। সরকারের উদ্যোগটা প্রশংসনীয়। প্রথম কথা হলো অন্যান্য বছরের তুলনায় এবছর স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ, একদম স্ট্রেইট ডাবল বাজেট হয়েছে। সব উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত সব হসপিটালগুলো যেগুলা 51 বেডের ছিল সেটা 101 বেডের করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী 1 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং এর মধ্যে মেজরিটি 80% সম্ভবত মেয়েদের, নারী নিয়োগ দেওয়া হবে। এবং এই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগটা যেহেতু তাদের পরিকল্পনায় আছে, এইটা প্রশংসনীয়। কারণ আমাদের দেশে যে ডিজিজ বার্ডেন, এইটা শুধু চিকিৎসা দিয়া, এই ঘনবসতিপূর্ণ একটা দেশের মানুষকে আপনি শুধু চিকিৎসা দিয়ে এই বার্ডেনটা নেওয়া এত সহজ না। এইখানে জনসাধারণের আর্থিক সঙ্গতি কম, তারা জটিল সব রোগে আক্রান্ত হলে সেটার চিকিৎসা আবার রাষ্ট্র বহন করবে পুরোটা, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিটা অত মজবুত নয়, ফলে আমরা একটা সংকটের মধ্যে আছি। কিন্তু এর অনেক রোগ প্রিভেন্টেবল। শুধুমাত্র আমরা যদি হ্যান্ড হাইজিনটা মেনটেন করি, যে ঠিক মতো আপনি হাত ধুবেন খাওয়ার আগে, বাথরুম ইউজ করার পরে, বাইরে থেকে আসলে, করোনার সময় আমরা শিখেছি না যে আপনি 1 মিনিট ধরে কিভাবে ভালো করে হাত ধুবেন। এটা শুধু করোনার জন্য না, সব সময়ের জন্য এটা দরকার। আমরা যদি ওটুকু শিখি, আমরা স্বাস্থ্যসম্মত একটু জীবনযাপনটা যদি শিখি, যে আমার কিছু খাবার দাবার যেগুলো একটু পুষ্টিমান সম্পন্ন। এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন, নেটে সার্চ দিলেই পাওয়া যায়। আপনারা অনেকে তো বিভিন্ন জায়গায় মানুষের পুষ্টি নিয়ে পরামর্শ দেন, আমরা দেই, সবাই দিচ্ছি, নেটে সব পাওয়া যায়। আপনি শুধু দেখে নেবেন যে আপনার ডেইলি খাদ্যদ্রব্যের তালিকায় কোনগুলো থাকা দরকার, কোন জীবনযাপন বা অভ্যাসগুলো আপনার জন্য ক্ষতিকর। আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকছি, রাত জাগছি, মানে এই অস্বাস্থ্যকর জীবনযাপন, খাদ্যদ্রব্যে ভেজাল কমানো, একটু সব কিছুতে একটু স্বাস্থ্য সচেতন হওয়া, হেলথ হাইজিনটা মেনটেন করা, আর রোগ ব্যাধি হলে খুব অল্প থাকতেই সেটা চিকিৎসকের কাছে যাওয়া। যদি সামর্থ্য না থাকে আপনি সরকারি হাসপাতালে যান, সামর্থ্য থাকলে যদি সরকারি হাসপাতাল, তাহলে আপনার ভালো না লাগলে আপনি প্রাইভেট সেক্টরে যান। আপনার জন্য যা আপনার সামর্থ্য এবং ইচ্ছে অনুসারে সব জায়গায় জায়গা আছে। এবং সরকারি সেক্টরেও কিন্তু আপনি যদি আস্থা নিয়ে গিয়ে দেখেন, অনেক জায়গায় অনেক ভালো চিকিৎসা হয়। কোথাও কোথাও ওভার ক্রাউডি, জনবল কম, সেই জন্য অনেক অভিযোগ আছে, সেটাকেও আমাদের সমাধান করতে হবে। কিন্তু এটা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ রোগ ব্যাধি হলে খুব কাতর না হলে, ব্যথা না হলে, কষ্ট না হলে, বিপদে না পড়লে হসপিটালে বা ডাক্তারের কাছে যেতে চায় না। মনে এটা একটা অনীহা, সবসময় যে আর্থিক কারণে তা কিন্তু না। সে কিন্তু একটা সরকারি হসপিটালে গিয়ে একজন ডাক্তার একটু পরামর্শ আনতে পারে যে এইটা আমার উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কিনা। এই জায়গাটা একটু আমরা বলতে চাই যে আসলে আমরা যে খুব ঢালাওভাবে যে আমরা স্বাস্থ্য ব্যবস্থার দোষারোপ করে থাকি, এই ক্ষেত্রে আপনি খুব চমৎকার করে বলে যে ব্যক্তিগতভাবে সচেতন যদি আমরা হতে পারি, সেক্ষেত্রে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমাদের পক্ষে কমানো সম্ভব। হ্যাঁ, ধরেন এই যে অভ্যাস, রাষ্ট্র জোর করে করে আপনাকে কি বিড়ি সিগারেট খাওয়া কতটা কমাতে পারবে? হ্যাঁ পারবে। আবার ভুটানের মতো বা অনেক আরও কিছু দেশ করেছে যে আপনার টোবাকো রিলেটেড প্রোডাক্ট, বিড়ি সিগারেট, এগুলা ওই দেশে ঢুকবেও না, উৎপন্নও হবে না। সেরকম হইলে একটা ভিন্ন ইস্যু। কিন্তু বাংলাদেশ সে পথে তো যায়নি, পৃথিবীর বেশিরভাগ দেশই যেতে পারেনি। সেই ক্ষেত্রে আপনার টোবাকো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এখন প্রকাশ্যে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু অপ্রকাশ্যে সবাই করবে, নিজের ঘরে করবে, স্মোকিং জোনে গিয়ে করবে, করলো। ধূমপান কি তাতে বন্ধ করা সম্ভব? কিন্তু ব্যক্তি চাইলে, সে যেহেতু জানে যে এই তামাকজাত দ্রব্যটা তার ক্ষতি করছে, শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা তামাকজাত দ্রব্য ক্ষতি করে, তাহলে সে ধূমপানটা ছেড়ে দেখ। অনেকে মনে করে হ্যাঁ সিগারেট খাইলে, বিড়ি খাইলে ক্ষতি হয়, এটা খাই, কিন্তু এই জর্দা, তামাক, এটা ওইটা সেগুলো চিবিয়ে খাচ্ছে। সেটা যে মুখের ক্যান্সার করছে, হেডনেক ক্যান্সার করছে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করছে, সেটা নিয়ে সে ভাবছে না। সরকার আইন করতে পারবে, সচেতনতার জন্য সরকার তো তার মতো করে করছে, কিন্তু সংবাদ মাধ্যমগুলো কিন্তু চমৎকার ভূমিকা পালন করছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে। এবং যে কথাগুলো এতক্ষণ আমি বললাম, এই যে সাধারণ স্বাস্থ্য সচেতনতা নিয়ে, এগুলি জানে না এরকম লোক কিন্তু কম আছে। সবাই জানে কিন্তু মানে না।
আর কেউরও যদি কোনো কনফিউশন থাকে, এখন সবার হাতে স্মার্টফোন, গুগলে গিয়ে আপনি সার্চ দেন এই বিষয়ে বাংলায়। আর এখন যিনি লিখতে পারেন না তিনি তো ভয়েস দিয়ে সার্চ দিতে পারেন যে বিড়ি সিগারেট খাওয়া কতটা ক্ষতিকর, বা আমার এই রোগ আছে আমি কোন কোন খাবার এড়িয়ে চলবো, বা আমার শরীরের ওজন এত, উচ্চতা এত, আমি প্রতিদিনের খাদ্য তালিকায় আমার কি কি রাখা উচিত, সব কিছু পাওয়া যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ওর মধ্যে আপনার সামর্থ্য স্ট্যাটাস অনুসারে আপনি শুধু গ্রহণ করবেন, আমি এইটা খাবো না, এটা খাবো, এইভাবে চলবো। সেটা আমরা করব না, কারণ সব দায় সরকারের উপর আমরা দিয়ে দিব, এটা তো একেবারে হয় যদি না। সামারি এটা বলি যে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আসলে আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় মাইক্রোপ্লাস্টিক, আমার মনে হয় যে মেসেজটা আমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এটি আসলে কতটা ক্ষতিকর বা কতটা ক্ষতিকর না, এবং যে গবেষণার ফলাফলটা এসছে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, সেটাই আসলে আপনার কাছ থেকে জানার ছিল। আমরা মনে খুব চমৎকারভাবেই সেই মেসেজটুকু আমাদের জনগণ যারা রয়েছে, দর্শক যারা রয়েছে তাদেরকে আমরা দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।